আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আশুতুল্লাহ কনসালটেন্ট আছি আপনার সাথে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলের ভর্তি। তোমরা জানো যে আজকে 5ই মানে মার্চ, তো আর কিন্তু 4 দিন আছে প্রাইভেট মেডিকেলের ভর্তির আবেদনের। 9 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। তো 9ই মার্চ পর্যন্ত তুমি রাত্রে 12টা পর্যন্ত আবেদন করতে পারবা। তারপরে কিন্তু তুমি আর কোনোভাবেই জেনারেল কোটায় এবং মেধা অসচ্ছল কোটায় কিন্তু চাইলেই আবেদন করতে পারবা না। পোর্টাল কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো যারা এখনও আবেদন করনি তারা অতি দ্রুত 4 দিনের মধ্যে আবেদন করে ফেলো। আর যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রশ্ন থাকলে আমার সাথে শেয়ার করতে পারো। আমি তোমাদেরকে সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো, এবার কিন্তু প্রাইভেট মেডিকেলের ভর্তিতে কিন্তু প্রতিযোগিতা প্রচুর। প্রায় পাস করেছে 60,000 স্টুডেন্ট। আর তাছাড়া সরকার কিস্তি সুবিধা দিয়েছে। তো এই দুইটা জিনিসকে কাজে লাগিয়ে কিন্তু এবার যারা গরিব, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, হতদরিদ্র, ওরা কিন্তু আবার ভর্তি হয়ে যাবে, বুঝতে পারছো? তো মোটামুটি একটা প্রতিযোগিতা তৈরি হবে এই 6,293টা সিটের বিরুদ্ধে। তো এই 6,293টা সিটের মধ্যে দেখা গেছে যে ফরেনারদের জন্য 45% সিট কিন্তু বরাদ্দ। তো কীরকম স্টুডেন্ট ফরেনার আয়সা ভর্তি হবে এটার উপর ডিপেন্ড করে। ফরেনার স্টুডেন্ট যদি কম আসে তাহলে সিটগুলি আবার দেশিদের দিয়ে পূরণ করানো হবে। তো সর্বোপরি এবার কয় হাজার পর্যন্ত টানবে এটা আসলে বলা যাচ্ছে না। গতবার যেহেতু 50,000 মতো পাস করছিল, কিন্তু টান ছিল 49,000-এর মতো। তো এমনকি 3টা সার্কুলার দেওয়ার পরে 3টা সার্কুলার দিয়েছিল। আর এবার মনে হচ্ছে যে প্রথম সার্কুলারই মোটামুটি সিট ফিল আপ হয়ে যেতে পারে, কিন্তু তারপরও ফিল আপ না হলে কিন্তু দ্বিতীয় সার্কুলার দিবে, অথবা দ্বিতীয় সার্কুলার আগে কিন্তু 3টা মাইগ্রেশন হবে, 3টা ওয়েটিং লিস্ট দিবে। কি যারা ওয়েটিং আছে ওয়েটিং থেকে আবার 3টা লিস্ট দিবে। এই ওয়েটিং দেওয়ার পরও যদি সিট ফাঁকা থাকে তখন সরকার দ্বিতীয় সার্কুলার দিবে। হ্যাঁ, তো তোমার পজিশন অনুসারে যারা মেধা অসচ্ছল করে আবেদন করছো, যদি মনে করো যে না আমি কোনো না কোনো একটা মেডিকেলে চান্স পাবো, তাহলে আবেদন করতে পারো, যদি সবগুলি ক্রাইটেরিয়া দেখাতে পারো, এমনকি মনের মধ্যে ওই বিশ্বাসটা যদি থাকে। আর তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে কিন্তু তোমার জন্য রিস্ক হয়ে যায়। হ্যাঁ, পরে কিন্তু তুমি চাইলে কিন্তু জেনারেল কোটাতেও কিন্তু ভর্তি হতে পারবে না যদি সিট ফাঁকা না থাকে। তো সুতরাং যদি তোমার সামর্থ্য থাকে যে জেনারেল কোটায় ভর্তি হওয়ার জন্য, তাহলে তুমি জেনারেল কোটায় আবেদন করো। জেনারেল কোটায় ভালো একটা মেডিকেলে ভর্তি হয়ে যাও, পাবা, যত সিরিয়াল ভালো আছে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে যারা ফার্স্ট টাইমার আছো ওরা আসলে মেধা কোটায় ট্রাই করতে পারো, যেহেতু তোমার হাতে সেকেন্ড টাইম অপশন আছে মেডিকেল অ্যাডমিশন আবার দেওয়ার। তো ওইটা তুমি ট্রাই করতে পারো, ওইটাকে কাজে লাগাতে পারো। হ্যাঁ, তো সর্বোপরি তোমার দেখা গেছে যে এবার মোটামুটি ভালোই প্রতিযোগিতা হবে, ভালোই একটা মোটামুটি ভর্তির মধ্যে একটা প্রচুর আবেদন পড়বে এবার। হ্যাঁ, আবেদনটা কত হাজার পড়বে এটা কিন্তু স্পেসিফিকভাবে বলা যায় না। যখন আবেদন দিবে, যখন কয় হাজার পর্যন্ত সিরিয়াল দিবে, ওইটা যখন প্রকাশ করা হবে তখন তুমি জানতে পারবা। হ্যাঁ, কয় হাজার পর্যন্ত টানতাছে, কয় হাজার পর্যন্ত নিচে। গতবার কিন্তু তোমার 35,000-34,000 পর্যন্ত টান ছিল, বুঝতে পারছো? প্রথম আর দ্বিতীয় আবেদনে 34,000-35,000 পর্যন্ত টান ছিল। পরে তৃতীয় আবেদনে গিয়ে দেখা গেছে যে 40,000, 45,000, 49,000 পর্যন্ত টানছে, এমনকি ওয়েটিং লিস্টও দিছিল গতবার। তো এবার বিষয়টা দেখা যাচ্ছে না। তবে প্রথম আবেদনে যারা আবেদন করে মোটামুটি সবাইকেই সিট দেওয়া হয়। হ্যাঁ, প্রথমে অনেকে হয়তো আবেদন করে না, কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। এবার যেহেতু মেডিকেল হয়ে গেছে, ডেন্টাল হয়ে গেছে, এএফএমসি হয়ে গেছে, তারপরে তোমার আরও অন্যান্য অ্যাডমিশনগুলি কিন্তু হয়ে গেছে অলরেডি। মেডিকেল পড়ার স্বপ্ন, ডাক্তার হওয়ার যে 3টা মাধ্যম ছিল, এই 3টা অ্যাডমিশন কিন্তু আবার হয়ে গেছে। গতবারে ওইগুলি অ্যাডমিশনগুলি হয়নি বিদায় অনেকে আবেদন করেনি, তার বিদায় সিট অনেক ফাঁকা ছিল। তার জন্য সরকার দ্বিতীয় সার্কুলার, তৃতীয় সার্কুলার দিয়েছিল। কিন্তু এবার কিন্তু ঘটনা ওই রকম না। এবার কিন্তু সব অ্যাডমিশন হয়ে গেছে। যারা সিদ্ধান্ত নিবার অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেবে, এমনকি আবেদন করবে, ভর্তি হয়ে যাবে প্রাইভেট মেডিকেলে। তো আচ্ছা, যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের রিস্ক, তোমরা মেধা কোটায় না হলে তো জেনারেল কোটায় হতে পারবে না যদি সিট ফাঁকা না হয়। তখন তুমি যেহেতু সেকেন্ড টাইম আছো, তো তুমি যদি মনে করো না মেধা অসচ্ছল কোটা আমার হবে, তাহলে তুমি আবেদন করতে পারো। আর মেধা অসচ্ছল কোটায় দেখো 5,100 পজিশন, যার ওরও কিন্তু সরকারি মেডিকেলে চান্স হয়নি। 5,100 থেকে নিয়ে যদি 7,000 পর্যন্ত ধরি, এখন স্টুডেন্ট প্রায় 2,000 স্টুডেন্ট। তো 2,000 স্টুডেন্ট কিন্তু বসে থাকবে না, যাদের পজিশন 7,000 ওরাও কিন্তু মেধা অসচ্ছল কোটায় আবেদন করবে। 2,000 স্টুডেন্ট, কিন্তু মেধা কোটায় সিট হতে আছে বাবা 300টা সিট, 300টার মতো সিট। তো বুঝতে পারতেছো, মেধা অসচ্ছল কোটায় যে মেডিকেল 100টা সিট, সেখানে 20 জনকে পাঠাবে, 20 জন থেকে 15 জনকে বাতিল করে দিবে। পজিশন সব কিছু ভালো থাকা সত্ত্বেও কিন্তু 15 জন অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। তো বুঝতে পারতেছো, এখন কিন্তু মোটামুটি চান্স দেওয়া হবে এরকম সিউরিটি কিন্তু নাই। আর মেধা অসচ্ছল কোটায় টাকা দিয়ে অনেক সিটমেট এবিট করা হয়। তো আসলে বাংলাদেশ তো বুঝে দুর্নীতি চলে। তো তুমি দেখো, তুমি কিন্তু মেধা কোটায় অনলাইন থেকে সিলেকশন হওয়ার পরে ভাইবা বোর্ডে যাওয়ার পরে যে টিক বাইটা কিন্তু গ্যারান্টি কোনো নাই, তুমি কোনো নিশ্চয়তা দিতে পারতেছো না। তো সুতরাং তুমি যদি মনে করো না মেধা জেনারেল কোটা আমি আবেদন করে একটা মেডিকেল পেলে আমার চলবে, তাহলে জেনারেল কোটা আবেদন করো। আর অলরেডি যদি আবেদন করে থাকো তাহলে কিন্তু আর জেনারেল কোটা আবেদন করতে পারবে না।
তখন তোমার অপেক্ষা করতে হবে মার্চ মানে এপ্রিল মে মাস পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে। মে মাসে যদি আবার দ্বিতীয় সার্কুলার দেয় তখন তুমি আবেদন করে জেনারেল কোটায় যেতে পারবা, তাছাড়া কিন্তু আর কোনো অপশন নাই, বুঝতে পারছো? তো মোটামুটি একটা রিস্কের মধ্যে আসো, দোয়া করো, বাকির আল্লাহ ভরসা, রমজান মাস দোয়া কবুলের মাস, কান্নাকাটি করো, আল্লাহর কাছে দোয়া করো যেন একটা সিট আল্লাহ তাআলা তোমার জন্য কবুল করে, যেন মেধা অসচ্ছর করে একটা সুযোগ হয়। যাদের সিরিয়াল 5100 থেকে নিয়ে 6000 6500 আসো, ওরা মোটামুটি শিওর থাকো কোনো না কোনো একটা প্রাইভেট মেডিকেলে তুমি ভাইবার জন্য সিলেক্ট হবা, মানে অনলাইন থেকে সিলেক্ট হবা। মোটামুটি 7000 পর্যন্ত যারা আছো ওরা আশা রাখতে পারো মোটামুটি ভাইবা বুট পর্যন্ত সম্মুখীন হতে পারবে। আর ভাইবা বুটের টিকা না টিকা এটা তো পরের বিষয়, ভাগ্যের বিষয়, অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। এখানে তোমার পজিশন দেখবে, তোমার মেরিট স্কোর দেখবে, তারপরে যে তোমার ক্রাইটেরিয়াগুলি দেখবে, কাগজপত্র সব কিছু ঠিকঠাক ডকুমেন্ট পেলে প্রমাণ সহ করে তারপরে সে তোমাকে সিলেকশন করবে। হ্যাঁ, ওইখানে অনেক প্রসিডিউর আছে, গভর্নিং বডি, মেডিকেল গভর্নিং বডি বুট বসবে, সেখানে বসে সকলের ভাইবা নিবে, সব পরিস্থিতি বিবেচনা করে তারপরে কিন্তু দিবে। এত সহজ না, বিষয়টা অনেক জটিল, অনেক কঠিন, বুঝতে পারছো? তো তোমরা আবেদন করো, আর 4টা দিন আছে, যারা অলরেডি আবেদন করোনি অনেকে হয়তো জানে না, ওদেরকেও জানিয়ে দিবা। আর হচ্ছে তোমার রেজাল্ট কবে পাবলিশ করবে, মেধা কোটার জেনারেল কোটার রেজাল্ট পাবলিশ করবে তোমার 17ই মার্চ, ওয়েবসাইটে পাবলিশ করবে। ফোনে SMS আসবে বাবা, 80%-এর জনের 80%-এর মেসেজই ফোনে সিমে মেসেজ যাবে না, এটা হচ্ছে সত্য কথা, আগে থেকে বলে দিলাম, টেলিটক সিমে মেসেজ যাবে না, বুঝতে পারছো? এটা সবাই টেকনিকের সমস্যা গত বছর ছিল। ওয়েবসাইটে রুল প্রকাশ করে দিয়ে দিবে, ওইগুলি ডিজি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে দেখতে পারবো, আর আমি তো আপডেট নিউজ দিতেই থাকবো। আর মেধা কোটার সিটগুলি কবে রাখবে, হ্যাঁ 17ই মার্চেই ওই ওয়েবসাইটে রুল প্রকাশ করবে কারা কারা এই জেনারেল কোটার জন্য সিলেক্ট হয়েছে, এমনকি তোমার যে সিম আছে ওই সিমে SMS যাবে, বুঝছো? ওই সিমগুলি অ্যাক্টিভ রাখবা। তুমি আবেদনের মাত্র যে নাম্বারগুলি দেখতেছো না, 2টা নাম্বার, 1টা থেকে 2টা, ওইগুলো কিন্তু অ্যাক্টিভ রাখবে, এগুলো কিন্তু SMS যাবে, কোন মেডিকেলে ভাইবার জন্য সিলেকশন হয়েছে ওই মেডিকেল থেকে SMS যাবে, বুঝতে পারছো? সুতরাং এগুলি অ্যাক্টিভ রাখবা। আর হচ্ছে পরে 17 তারিখে দিবে, রেজাল্ট দিবে, তারপরে মাইগ্রেশন প্রথম নিশ্চয়ন করতে হবে, দ্বিতীয় নিশ্চয়ন করতে হবে, তারপরে ভর্তি হবা। পরে ঐচ্ছিক মাইগ্রেশন কিন্তু তোমার হাতে অপশন আছে অলরেডি, যারা আবেদন করে ফেলছো। এখন অনেকে হয়তো বাধ্য নিজের মন মতো পছন্দের মেডিকেলগুলো দিতে পারছি না, কোনো সমস্যা নাই, ভর্তি হওয়ার পরে যেটাতে আসবে ভর্তি হবা, তখন তুমি মাইগ্রেশন করে, ঐচ্ছিক মাইগ্রেশন বলে, ওই ঐচ্ছিক মাইগ্রেশন করে কিন্তু তুমি যে কোনো মেডিকেলে যেতে পারবা যদি ওই মেডিকেলে সিট ফাঁকা থাকে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলে রাখি, যাদের টাকার সমস্যা, একসাথে এতগুলি টাকা দিতে পারবে না, কিস্তিতেও কিন্তু 12,74,000 টাকার মতো, ভাবতেছে এত টাকা একসাথেও ক্যারি করা সম্ভব নয়, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার পরিচিত কিছু মেডিকেল আছে, ওইগুলোতে ভর্তির সময় তুমি কিছু টাকা দিলেও তুমি ভর্তি হয়ে যেতে পারবা, বাকিগুলি তোমাকে আমরা মোটামুটি কিস্তি আকারে করে দিতে পারবো, 4-5 বছরের 5 বছরের কিস্তি আকারে করে দিতে পারবো। এরকম যারা আসো ঐচ্ছিক মাইগ্রেশন করে আসতে পারো, সমস্যা নাই, ব্যবস্থা করে দিতে পারবো। অথবা যারা আবেদন করোনি আমার সাথে আগে থেকে যোগাযোগ করে কথা বলবা, আবেদন যদি ওই মেডিকেল নাম আসে তাহলে তোমাকে একটা সুযোগ করে দিতে পারবো, বুঝতে পারছো? মানে মোটামুটি তুমি কিস্তি আকারে, এমনকি ভর্তির সময় অল্প কিছু টাকা দিলে তোমার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? অনেকে মেডিকেল কিন্তু তোমার 1 টাকা কমে কিন্তু ভর্তি নিবে না, সব টাকা দেওয়া লাগে, 60% কিন্তু প্রায় 13 লক্ষ টাকার মতো হয়ে যায়। ওই টাকাটা অনেকের পক্ষে দেওয়া সম্ভব হয় না, তখন আমি আমার সহায়তা নিতে পারো, আমি চাইলেই ওই সব মেডিকেলগুলোতে তোমাকে ভর্তি করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর চাইলে হালকা পাতলা যদি কোনো সমস্যা থেকে থাকে কিছু কমেও যদি সম্ভব হয় ওইটাও পারা যাবে, বুঝতে পারছো? তো এই ছিল। তো যারা আবেদন করেনি আবেদন করে ফেলো, আরও কোনো প্রশ্ন জানা থাকলে জানতে পারো। আর মেধা অসচ্ছলটা কী কী ডকুমেন্ট দেখাতে হবে ওই জিনিসটা আমি পরবর্তীতে একটা A to Z ভিডিও আকারে নিয়ে আসবো, ওই ভিডিওটা তোমরা দেখতে থাকবা। হ্যাঁ, আর ডেন্টাল প্রাইভেট মেডিকেল রেজাল্ট দিয়ে দিয়েছে, ডেন্টালের যাদের ডেন্টালে পড়ার MBBS এত টাকা দিয়ে পড়ার সমর্থক নেই তারা কিন্তু ডেন্টাল মেডিকেলে ভর্তি হতে পারো। ডেন্টাল প্রাইভেট মেডিকেল আছে প্রায় 26টা, এখানে সিট আছে প্রায় 1200-র মতো, তুমি কিন্তু ওই ডেন্টাল মেডিকেলটাকে কাজে লাগাতে পারো, বুঝতে পারছো? আর ডেন্টালও কিন্তু কমে কিস্তিতে ভর্তি করার একটা সুযোগ করে দিতে পারবো। ঢাকার কিছু মেডিকেল আছে ডেন্টাল মেডিকেল, ওইগুলোতে আমি পারবো। তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করিও। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।